বিএনপি সরকার কখনোই দেশ পরিচালনায় ভালো ছিল না বলছেন আসিফ মাহমুদ। জানাবো ইউনূসের কালো আইনে অর্থনীতির সর্বনাশ। মধ্যরাতে পরকীয়ার সময় বিএনপি নেতা হাতে নাতে ধরা, অতঃপর ভাঙায় বিয়েবাড়িতে মাংস খাওয়া নিয়ে দুই পক্ষের সংঘর্ষে আহত 10। এবং সর্বশেষ জানাবো তীব্র তাপপ্রবাহের মধ্যে বৃষ্টির আভাস। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। তবে তার আগে অনুরোধ থাকবে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করুন। বিএনপি সরকার কখনোই দেশ পরিচালনায় ভালো ছিল না বলছেন আসিফ মাহমুদ। জাতীয় নাগরিক পার্টির মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া বলেছেন, বিএনপি সরকার কখনোই দেশ পরিচালনায় ভালো ছিল না। সরকার যে শুধু জুলাই গণঅভ্যুত্থান, এই দেশের মানুষের গণতান্ত্রিক আকাঙ্ক্ষা, একটি নতুন বাংলাদেশ বিনির্মাণের আকাঙ্ক্ষা বাস্তবায়ন করতে ফেল করছে তা না, সরকার অ্যাডমিনিস্ট্রেশন পরিচালনার ক্ষেত্রেও ফেল করেছে। আসিফ মাহমুদ বলেন, দেশের ক্রাইসিস মুহূর্তে তারা সবসময় বাজে পারফর্ম করে। তারা বলেছিল বিদ্যুতের দাম বাড়বে না, 2 বছরের মধ্যে বাড়বে না বলার ঠিক 2 মাসের মধ্যেই দাম বেড়ে গেছে। বিদ্যুতের দাম বাড়া মানে প্রত্যেকটা জিনিসের দাম বাড়া। তিনি আরো বলেন, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির যে চ্যালেঞ্জ তা প্রত্যেক নাগরিককে ভোগ করতে হবে, কারণ আমাদের তো আয় রোজগার বাড়েনি, সাধারণ জনগণের আয় রোজগার বাড়েনি, কিন্তু খরচ বেড়ে যাবে। গ্যাসের দাম 1200-1300 থেকে এখন 1900 টাকার কাছাকাছি, প্রায় 50 ভাগ গ্যাসের দাম বেড়েছে। শেখ হাসিনার আমলে 17 বছরে যা বেড়েছিল, গত 3 মাসে তারা ততটুকু বাড়াতে সক্ষম হয়েছে। এনসিপির মুখপাত্র সরকারের সমালোচনা করে আরও বলেন, বিএনপি অ্যাডমিনিস্ট্রেশন পরিচালনা এবং গণঅভ্যুত্থানের আকাঙ্ক্ষা বাস্তবায়নে ব্যর্থতা সহ সবকিছু মিলিয়ে ইতোমধ্যেই অজনপ্রিয় সরকারে পরিণত হয়েছে। তিনি উল্লেখ করেন, জাতীয় নির্বাচনের আগে বরাবরই বলা হতো নির্বাচনের পরেই সব ধরনের সমাধান হয়ে যাবে। ধর্ষণ, চুরি, ছিনতাই, রাহাজানি, শাহবাগের আন্দোলন এবং মব কালচার সহ সব সমস্যার সমাধানের ক্ষেত্রেও বলা হয়েছে নির্বাচন হলে সমাধান হয়ে যাবে। দেশে নির্বাচিত সরকার এলো, কিন্তু আমরা এসব কিছুর পরিবর্তন দেখছি না, বরং আরও সবকিছু বাড়তে দেখছি। আমরা দেখছি মব জাস্টিস বেড়ে গেছে। গত 1 মাসে 84 জন ধর্ষণের শিকার হয়েছে, এর মধ্যে 6 জন শিশুকে ধর্ষণের পর হত্যা করা হয়েছে। স্বরাষ্ট্রমন্ত্রীর উদ্দেশ্যে আসিফ মাহমুদ বলেন, দায়িত্ব নেওয়ার পর প্রথম দিন তিনি বলেছিলেন মব বন্ধ করে দেবেন, কিন্তু আমরা এখন মব বাড়তে দেখছি। বেশিরভাগ ক্ষেত্রেই সরকার দলীয় লোকের সম্পৃক্ততা দেখছি। ইউনূসের কালো আইনে অর্থনীতির সর্বনাশ। বিচারের আগেই কি কাউকে ফাঁসি দেওয়া যায়? এই প্রশ্ন শুনে অনেকেই অবাক হবেন, হয়তো ভাববেন এটা কি কখনো সম্ভব নাকি। আমাদের সংবিধানের 31 অনুচ্ছেদে আইনের আশ্রয় লাভের অধিকার স্বীকৃত রয়েছে। একজন নাগরিকের বিরুদ্ধে অভিযোগ উপযুক্ত আদালতে প্রমাণিত হওয়ার আগে তাকে নির্দোষ হিসেবে বিবেচনা করা আইনের শাসনের অন্যতম মৌলিক শর্ত। কিন্তু ইউনূস সরকারের 1.5 বছরের শাসনকালে আইনের শাসন, ন্যায় বিচার এবং সংবিধান লঙ্ঘন করা হয়েছে প্রতি পদে। ইউনূসের শাসন আমলের সবচেয়ে বড় কালো আইন ছিল দুর্নীতি দমন কমিশন আইনের সংশোধন। এই আইন সংশোধন করে আন্ডারকভার তদন্তের নামে হয়রানি, বিচারের আগেই ব্যাংক অ্যাকাউন্ট জব্দ, সম্পত্তি ক্র্যাক করার মতো স্বেচ্ছাচারিতার সুযোগ করে দেওয়া হয়। আইন বিশেষজ্ঞরা বলছেন, বর্তমান সরকারের অন্তর্বর্তী সরকারের অধ্যাদেশ গ্রহণ না করে সঠিক সিদ্ধান্ত নিয়েছে, কারণ ওই অধ্যাদেশ ছিল সংবিধানের মূল চেতনার পরিপন্থী। এতে তদন্ত বিচার ছাড়াই সম্পদ জব্দ করা সহ চরম স্বেচ্ছাচারী ক্ষমতা দেওয়া হয়েছিল। কাউকে বিনা বিচারে সাজা দেওয়া কেবল বেআইনি নয়, রীতিমতো অপরাধ। কিন্তু ইউনূস সরকার 1.5 বছর ধরে এই কাজটি করেছে, এই অধ্যাদেশ জারি করে। ইউনূসের কালো আইন বাতিল হলেও এই আইনের আওতায় যারা হয়রানির শিকার হয়েছেন তাদের মুক্তি মেলেনি। অবৈধভাবে যাদের ব্যাংক অ্যাকাউন্ট জব্দ করা হয়েছিল, যাদের বিদেশ ভ্রমণের নিষেধাজ্ঞা জারি করা হয় এবং যাদের সম্পত্তি বিচারের আগেই ক্রয় করা হয়েছিল, ইউনূসের কালো আইন বাতিলের ফলে সেসব কর্মকাণ্ড আপনা আপনি আইন বহির্ভূত হয়ে যায়। তারপরেও ভুক্তভোগীরা এখনও প্রতিকার পাননি। দুর্নীতি দমন কমিশনের তথ্য অনুযায়ী ইউনূসের এই কালো আইনে প্রায় 1,500 ব্যবসায়ী এবং নিরীহ মানুষের ব্যাংক অ্যাকাউন্ট জব্দ করা হয়েছে। তদন্তের আগেই প্রায় 1000 শিল্পপতি, ব্যবসায়ী ও বিভিন্ন পেশার ব্যক্তিদের বিদেশ যাত্রার নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। 55,000 কোটি টাকার সম্পদ জব্দ করা হয়েছে। এর ফলে সবচেয়ে ক্ষতিগ্রস্ত হয়েছে দেশের অর্থনীতি। ইউনূসের এই কালো আইনের কারণে ব্যবসায়ী, শিল্পপতি এবং উদ্যোক্তাদের মধ্যে ব্যাপক আতঙ্ক সৃষ্টি হয়। অনেকেই ব্যবসা বন্ধ করে দেন, ফলে নতুন করে বেকার হয়ে পড়ে কয়েক লাখ মানুষ। একদিকে বেকারত্ব বেড়েছে, অন্যদিকে নতুন বিনিয়োগ না হয় কর্মসংস্থান সংকুচিত হয়েছে। ব্যাংক অ্যাকাউন্ট বন্ধের কারণে বহু ভালো ব্যবসায়ী নতুন করে ঋণ খেলাপি হয়েছেন। খেলাপি ঋণের কারণে বাণিজ্যিক ব্যাংকগুলোর অবস্থা আরও খারাপ হয়েছে।
খেলাপি ঋণ কমাতে বাংলাদেশ ব্যাংকের নানা ধরনের সুবিধা দেওয়ার পরেও চলতি বছরের জানুয়ারি-মার্চ প্রান্তিকে দেশের ৬১টি তফসিলি ব্যাংকের মধ্যে ৪৪টি ব্যাংকের খেলাপি ঋণ বেড়েছে। একসঙ্গে এতগুলো ব্যাংকের খেলাপি ঋণ বৃদ্ধি এর আগে কখনো হয়নি বলে জানান কেন্দ্রীয় ব্যাংকের কর্মকর্তারা। কেবল দুর্বল ব্যাংক নয়, এবার আর্থিক সূচকে ভালো অবস্থানে থাকা সিটি ব্যাংক, প্রাইম ব্যাংক, ব্যাংক এশিয়া, উত্তরা ব্যাংক ও বিদেশি মালিকানাধীন স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংকেরও উল্লেখযোগ্য পরিমাণ খেলাপি ঋণ বেড়েছে। এটি ইউনুসের কালো আইনের ফল। যাদের ব্যাংক হিসাব জব্দ করা হয়েছে তারা ঋণ পরিশোধ করবেন কিভাবে? আজ বিশ্বায়নের যুগে ব্যবসা করতে বিদেশে যেতেই হবে, কিন্তু বছরের পর বছর যদি উদ্যোক্তা শিল্পপতিদের বিদেশে যেতে নিষেধাজ্ঞা থাকে তাহলে তারা ব্যবসা করবেন কিভাবে? বিদেশে যেতে না পারায় অনেকেই ব্যবসা বন্ধ করে দিয়েছেন, যার প্রভাব পড়েছে আর্থিক খাতে এবং অর্থনীতিতে। বেসরকারি খাত এই কালো আইনের কারণে বিপর্যস্ত। দেশের অর্থনীতির মূল চালিকা শক্তি বেসরকারি খাত। ইউনুসের এই কালো আইনে দেশের অর্থনীতির সর্বনাশ হয়েছে। দুর্নীতি দমন এবং অর্থ পাচার এখন সব দেশেরই বড় সমস্যা, কিন্তু পৃথিবীর কোথাও এরকম নিকৃষ্ট কালো আইন নেই। ভারতে ১৯৮৮ সালে দুর্নীতি প্রতিরোধ আইন প্রণয়ন করা হয়, যা ২০১৮ সালে সংশোধন করা হয়। অন্যদিকে অর্থ পাচার প্রতিরোধে ২০০২ সালে নতুন আইন প্রণয়ন করা হয়। ভারত দুর্নীতিতে তদন্তের দায়িত্বপ্রাপ্ত সংস্থাকে বলা হয় সিবিআই। ভারতের আইনে তদন্তকারী সংস্থা আদালতের রায়ের আগে কারো সম্পত্তি বা ব্যাংক অ্যাকাউন্ট জব্দ করতে পারে না। শুধু চার্জশিট প্রদানের পর আদালতের অনুমতি সাপেক্ষে লেনদেন সীমিত করতে পারে, যেন অভিযুক্ত ব্যক্তি পুরো টাকা উত্তোলন করে নিয়ে যেতে না পারে। ভারতে বিদেশ যাত্রায় নিষেধাজ্ঞা জারির ক্ষেত্রে অভিযুক্ত ব্যক্তির বিরুদ্ধে মামলার চার্জশিট প্রদান করতে হয়। কেবল অভিযোগ আছে এই কারণে বিদেশ যাত্রার নিষেধাজ্ঞা জারি করা যায় না। এ বিষয়ে ভারতের সুপ্রিম কোর্টের রায় আছে। ভারতে বিশেষ পরিস্থিতিতে এবং একটি নির্দিষ্ট সময়ের জন্য বিদেশ ভ্রমণের নিষেধাজ্ঞা জারি করতে পারে, তবে কোনো অবস্থাতেই তা অনির্দিষ্টকালের জন্য নয়। এরকম নিষেধাজ্ঞা জারির সুনির্দিষ্ট কারণ এবং সময়কাল আদালতে পেশ করতে হয়। পাকিস্তানে এখনও ১৯৪৭ সালের দুর্নীতি দমন আইন কার্যকর, যে আইনে কেবলমাত্র আদালতে দোষী প্রমাণিত হলেই কেবল তার ব্যাংক অ্যাকাউন্ট কিংবা সম্পদ জব্দ করা যায়। পাকিস্তানের বিশেষ ক্ষমতা আইনে সর্বোচ্চ ৩ মাসের জন্য বিদেশ ভ্রমণের নিষেধাজ্ঞা জারি করা যায়। এই ক্ষেত্রে নিষেধাজ্ঞা আরোপের কারণ উল্লেখ করতে হবে। মধ্যরাতে পরকীয়ার সময় বিএনপি নেতা হাতে নাতে ধরা, অতঃপর টাঙ্গাইলের মির্জাপুরে সাবিনা আক্তার নামে এক প্রেমিকার ঘরে পরকীয়ার প্রেমিক বিএনপি নেতা শফিক সিকদারকে আটক করেছে জনতা। ঘটনাটি ঘটেছে মির্জাপুর উপজেলার বাস্তৈল ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের সোনালিয়া গ্রামে। শফিক সিকদার একই ওয়ার্ডের কাটামরা গ্রামের রহমান সিকদারের ছেলে। শফিক বাস্তৈল ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক বলে জানা গেছে। স্থানীয় সূত্রে জানা গেছে, সোনালিয়া গ্রামের সামান মিয়ার মেয়ে সাবিনা আক্তারের একই এলাকায় বিয়ে হয়। বিয়ের কয়েক মাস পর স্বামীকে ডিভোর্স দিয়ে ৩ বছর আগে সৌদি আরব চলে যান। কয়েক মাস আগে তিনি দেশে ফেরেন। এর মধ্যে কটামারা গ্রামের ২ সন্তানের জনক শফিক সিকদারের সঙ্গে সাবিনার পরকীয়ার প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। শফিক রাতে সাবিনার বাড়ি আসে। বিষয়টি এলাকার লোকজনের নজরে আসলে সোমবার রাতে গোপনে পাহারার ব্যবস্থা করেন। বিষয়টি শফিককে অজানা ছিল। রাত ১১টার দিকে শফিক ওই নারীর ঘরে ঢুকলে স্থানীয় লোকজন রাত ১২টার দিকে বাড়ি ঘেরাও করে তাদের আটক করে। এ খবর এলাকায় ছড়িয়ে পড়লে রাজনৈতিক দলের নেতাকর্মী ছাড়াও শত শত মানুষ ওই বাড়িতে জমায়েত হন। খবর পেয়ে বাস্তৈল ফাঁড়ির উপপরিদর্শক আতাউর রহমান ফোর্স নিয়ে ঘটনাস্থলে যান। এছাড়া বাস্তৈল ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য আব্দুল মান্নান, উপজেলা বিএনপির উপদেষ্টা সাবেক প্রধান শিক্ষক আলাউদ্দিন আল আজাদ, বাস্তৈল ইউনিয়নের যুবদলের সাধারণ সম্পাদক আশরাফুল ইসলাম আক্কাস, ৮ নম্বর ওয়ার্ড বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি কিয়াম উদ্দিন সহ স্থানীয় লোকজন উপস্থিত হন বলে জানা গেছে। পরে শফিক ও সাবিনার সম্মতিতে ৫ লাখ টাকার কাবিনে বিয়ের সিদ্ধান্তে তাদের উদ্ধার করেন। বাস্তৈল ফাঁড়ির উপপরিদর্শক আতাউর রহমান জানান, জনতার হাতে নারী পুরুষ আটকের খবর শুনে ঘটনাস্থলে যান। পরে রাজনৈতিক দলের নেতাদের উপস্থিতিতে মীমাংসা প্রক্রিয়া শুরু হলে তারা চলে আসেন বলে জানান। ভাঙ্গায় বিয়েবাড়িতে মাংস খাওয়া নিয়ে দুই পক্ষের সংঘর্ষে আহত ১০। ফরিদপুরের ভাঙ্গায় বিয়েবাড়ির অনুষ্ঠানে খাওয়া ও খাওয়ার সময় টেবিলের নিচে মাংস জমা করা নিয়ে কনে পক্ষ গ্রামবাসীর মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে উভয় পক্ষের অন্তত ১০ জন আহত হয়েছেন। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, উপজেলার দেওরা নয়াকান্দা গ্রামের লাভলু শেখের মেয়ের বিয়ের অনুষ্ঠান উপলক্ষে বরপক্ষ, আত্মীয়স্বজন ও গ্রামবাসীদের দাওয়াত দেওয়া হয়। বিয়ের অনুষ্ঠানে গ্রামের কয়েকজন খাওয়ার সময় টেবিলের নিচে মাংস জমা করে এবং নষ্ট করে। এই নিয়ে কনে পক্ষ গ্রামবাসীর মধ্যে বাকবিতণ্ডার এক পর্যায়ে সংঘর্ষের ঘটনা ঘটে। এ ঘটনায় কালামৃথা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোহাম্মদ রেজাউল মাতুব্বর বলেন, বিয়েবাড়িতে মাংস খাওয়া নিয়ে পাশের বাড়ির লোকজনের সঙ্গে সংঘর্ষের ঘটনা ঘটে। এতে কয়েকজন আহত হন। পরে বিষয়টি মীমাংসা করা হয়েছে।
ভাঙা থানার ওসি মোহাম্মদ মিজানুর রহমান বলেন, বিয়েবাড়ির অনুষ্ঠানে মাংস খাওয়া নিয়ে গ্রামের দুই পক্ষের সংঘর্ষে জড়িয়ে পড়ে, এতে কয়েকজন আহত হন। পরে স্থানীয় মুরব্বীদের মধ্যস্থতায় বিষয়টি মীমাংসা করা হয়েছে। প্রিয় দর্শক, এই ছিল এখনকার সর্বশেষ সংবাদ। আপডেট ও সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করুন। কমেন্টে আপনার মতামত জানিয়ে আমাদের সাথেই থাকুন। ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফেজ।